আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টুলস ফর স্টাডি অফ ট্যাক্সোনমি, অর্থাৎ ট্যাক্সোনমিক স্টাডির জন্য, অর্থাৎ বিভিন্ন স্পিসিস আইডেন্টিফিকেশান যেটা ট্যাক্সোনমিতে করা হয়, সেই কাজ করার জন্য দেখা যায় বিভিন্ন অর্গানাইজেশনের অনেক সময় হেল্প প্রয়োজন হয়। তো আজকে আমরা সেই অর্গানাইজেশনগুলোর সম্পর্কে একটু একটু করে পড়ব। এবার যে অ্যাকচুয়ালি সংস্থা বা যে অর্গানাইজেশনগুলো ট্যাক্সোনমিক স্টাডিজের জন্য খুব কাজে লাগে, সেগুলোর মধ্যে প্রথমেই আসছে মিউজিয়াম, সেকেন্ড হচ্ছে জুলজিক্যাল পার্ক যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি জু, থার্ড হচ্ছে হার্বেরিয়াম, আর ফোর্থ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। কারণ যে কোনো ট্যাক্সোনমিক স্টাডিজের জন্য এদের গুরুত্ব কিন্তু খুব বেশি। এবার যখনই আমরা কোনো ক্ষেত্রে কোনো স্পিসিস আইডেন্টিফিকেশান করতে যাই বা কোনো জীবকে শনাক্তকরণ করতে যাই বা তাকে নিয়ে ট্যাক্সোনমির কাজ করতে যাই, যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে সবার প্রথম স্পেসিমেন কালেকশান করা হয়। অ্যাকচুয়ালি এই মিউজিয়াম বা জুলজিক্যাল পার্ক বা বোটানিক্যাল গার্ডেনের যে অর্গানাইজেশান রয়েছে, তাদের যে গভর্নিং বডি রয়েছে, তাদেরও কিছু টিম মেম্বার থাকে। তারাও কি করে বিভিন্ন সময় বিভিন্ন স্পেসিমেন কালেক্ট করে এবং তার প্রপার প্রিজার্ভেশন করে, যে সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করে, এবং আইডেন্টিফিকেশান যে সেই জীব যেটা আমরা পেলাম সেটার অ্যাকচুয়ালি স্পেসিফিক যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, যে বৈশিষ্ট্য বা তার যে আইডেন্টিটিগুলো রয়েছে, সেগুলোকে তারা নোট ডাউন করে এবং তার সাথে সাথে তার একটা সঠিক প্রপার নাম সেটা দিয়ে সেটাকে অ্যাকচুয়ালি কিন্তু বাইরেতে এক্সিবিশনের জন্য রাখা হয়। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষরা যখন অ্যাকচুয়ালি জুলজিক্যাল পার্ক বা বোটানিক্যাল গার্ডেন বা কোনো মিউজিয়াম বা কোনো হার্বেরিয়াম যেখানে প্রিজার্ভ করা হয় সেই জায়গাগুলোতে যায়, সেখানে বিভিন্ন টাইপের প্লান্ট, অ্যানিম্যাল, সেগুলোকে আইডেন্টিফাই করার বা চেনার সেখানে আমাদের একটা সুযোগ তৈরি হয়। এবং এর মেন কাজ যেটা সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি স্টাডি। অ্যাকচুয়ালি আমাদের চারপাশে যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী রয়েছে তাদের আইডেন্টিফিকেশান, তাদের শনাক্তকরণ এবং তাদের সম্পর্কে জানার জন্য এই সমস্ত অর্গানাইজেশনের আমাদের কিন্তু হেল্প দরকার লাগে। এবার সবার প্রথম যে অর্গানাইজেশনটা আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউজিয়াম। মিউজিয়াম এই কথাটা অ্যাকচুয়ালি এসছে মিউজিয়ন বলে একটা শব্দ থেকে, যে মিউজিয়াম বা অনেক সময় বলা হয় মৌজিয়ন। তো এই টার্মটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্রিসেতে মুসেস হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় যে সৃষ্টি বা আর্টের দেবী। তো ন্যাচারালি যে মিউজিয়াম এই কথাটা অ্যাকচুয়ালি এসছে যে মুসেসের ঘর, নিজের বাড়ি। তো সেখান থেকে যে সৃষ্টির যে দেবতা বা আর্ট বা অ্যাকচুয়ালি ক্রাফটের যে দেবতা বা দেবী, তার বাড়ি, সেইখান থেকেই অ্যাকচুয়ালি মিউজিয়াম এই শব্দটা সেখানে এসছে। এবং বিভিন্ন আর্কিওলজিক্যাল ওয়ার্ক যেগুলো করা হয়, যে আমরা জানি মিউজিয়ামেতে যে জিনিসগুলোকে প্রিজার্ভ করা হয় সেগুলো হচ্ছে অনেক পুরাতাত্ত্বিক জিনিস, যেগুলো অনেক প্রাচীনকাল থেকে মাটির তলা খুঁড়ে বা অন্যান্য জায়গা থেকে পাওয়া যায় এবং সেগুলোকে সংরক্ষণ করা হয় এবং সেগুলোকে অ্যাকচুয়ালি এক্সিবিশনের থ্রু দিয়ে সেগুলোকে দেখানো হয়। তো যে কোনো মিউজিয়ামে যখন বিভিন্ন আর্কিওলজিক্যাল জিনিসগুলোকে দেখানো হয়, মিউজিয়ামের মধ্যেতে বিভিন্ন আর্কিওলজিস্ট থাকেন যারা বিভিন্ন জায়গা থেকে মাটির নিচে থেকে সেই সমস্ত স্পেসিমেনগুলোকে কালেক্ট করে আনে এবং তাদের সম্পর্কে লিখে সেগুলোকে এক্সিবিট করেন। তো সেইগুলোই এখানে তার কাজের মধ্যে পড়ে। তো তাদের কাজ যেটা সেটা হচ্ছে সবার প্রথম স্পেসিমেন কালেকশান। তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম স্পেসিমেন কালেক্ট করে নিয়ে আসেন, ডকুমেন্টেশন, এবং স্পেসিমেনটা আনার পর তার সম্পর্কে ডিটেল অ্যাকচুয়ালি বিভিন্ন তথ্যগুলোকে লিখে রাখেন। এবং সেটা অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রাচীনকালের যে কোনো জিনিস যখন আমরা পাই মাটির তলা থেকে, তার অনেক অংশই কিন্তু নষ্ট হয়ে গিয়ে থাকে, কিন্তু তারপর যাতে সেটা নষ্ট না হয় সেই জন্য সেটাকে সঠিক প্রিজার্ভেশন করা খুব দরকার এবং সেই কাজটা অ্যাকচুয়ালি মিউজিয়ামে করা হয়। এবং লাস্টে এক্সিবিশন, যে সাধারণ মানুষের দেখার জন্য বা ওই জিনিসটা সম্পর্কে জানার জন্য তার সমস্ত তথ্য সহ ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি বাইরের মানুষের কাছে দেখার সুবিধার জন্য সেটাকে এক্সিবিট করা হয়, অর্থাৎ সেটাকে সাজিয়ে রেখে দেওয়া হয় যাতে সেই জিনিসগুলোকে মানুষ দেখতে পায়। এবার মিউজিয়ামের কথা যখনই আমরা আসি তখন দেখা যায় মিউজিয়াম বিভিন্ন রকমের হয়। যেমন আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যেখানেতে অ্যাকচুয়ালি পুরাতাত্ত্বিক জিনিস বা প্রাচীনকালের সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলোকে এখানেতে সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। সেকেন্ড হচ্ছে আর্ট মিউজিয়াম। আর্ট মিউজিয়ামেতে অ্যাকচুয়ালি অনেক প্রাচীনকালের যে সমস্ত আর্টিস্ট তারা যে সমস্ত ছবিগুলো এঁকেছিলেন সেগুলোকে ওখানেতে এক্সিবিট করা হয়।
আর অন্যদিকে দেখা যায় হিস্টোরিক্যাল মিউজিয়ামে যেটা করা হয় সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্টস নিয়ে যে সমস্ত অ্যাকচুয়ালি বিভিন্ন বিজ্ঞানীরা কাজ করেছেন বা বিভিন্ন আর্টিস্ট তারা কাজ করেছেন সেই সমস্ত জিনিসগুলোকে এখানেতে রাখা হয়। এবার অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল স্টাডিজের জন্য এই আর্কিওলজিক্যাল আর্ট মিউজিয়াম বা হিস্টোরিক্যাল মিউজিয়াম খুব যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা কিন্তু নয়, কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টের বা বিভিন্ন অ্যাকচুয়ালি পাহাড়ের যে গুহা ছিল সেখানকার মধ্যে যে বিভিন্ন ছবি আঁকা থাকতো, সেই ছবি থেকে বিভিন্ন উদ্ভিদ প্রাণী সম্পর্কে বা তাদের বিভিন্ন উদ্ভিদ প্রাণীকে তারা কিভাবে ব্যবহার করত, যে মেডিসিনাল প্ল্যান্টগুলোকে তারা কিভাবে ব্যবহার করত এবং তার সাথে সাথে কোন কোন অ্যানিম্যালকে তারা চাষের কাজেতে ব্যবহার করত বা অন্যান্য কাজেতে ব্যবহার করত, সেগুলো সম্পর্কে একটা ধারণা আমরা কিন্তু সেখান থেকে পাই। অন্যদিকে দেখা যায় আরও যে মিউজিয়ামগুলো রয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম। অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল স্টাডিজের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামে যেটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রাণী যখন মারা যায় তখন তার চামড়া যেটা স্কিন সেটা কিন্তু চট করে নষ্ট হয় না। তো যেটা করা হয় যে অ্যাকচুয়ালি সেই প্রাণীটার স্কিন বা চামড়াটাকে প্রথম আলাদা করে নেওয়া হয় এবং সেই চামড়া বা স্কিনটার ভেতরেতে পুরোপুরি সিনথেটিক তুলো দিয়ে একদম ওর মতোই একটা স্ট্রাকচার তৈরি করা হয় এবং সেইটাকে অ্যাকচুয়ালি প্রিজার্ভ করা হয় এবং সেইখানেতে বিভিন্ন তথ্য তার সম্পর্কে লিখে সেটাকে এক্সিবিট করা হয় এবং সেটাকে দেখানো হয়। তাতে দেখা যায় যে অনেক মানুষজন ওই প্রাণী সম্পর্কে অনেক আইডিয়া কিন্তু ওখান থেকে পায়। তো এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম। ঠিক সেরকমই দেখা যায় সায়েন্স মিউজিয়াম, শুধু সায়েন্স মিউজিয়াম আছে যেখানে বিভিন্ন সায়েন্টিফিক যে সমস্ত ডিভাইসেস আছে, যে সমস্ত যন্ত্রপাতি আছে, সেগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি দেখানো হয় বাইরেতে। তো এখানেতে দেখা যায় সায়েন্স মিউজিয়ামের ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সের থেকেও এটার মেনলি অ্যাপ্লিকেশান যেটা সেটা হচ্ছে ফিজিক্সের প্রচুর অ্যাপ্লিকেশান অ্যাকচুয়ালি সায়েন্স মিউজিয়ামেতে দেখা হয়। তবে বর্তমানে যে মিউজিয়ামগুলো হয় সেগুলোকে বলা হয় জেনারেল মিউজিয়াম। জেনারেল মিউজিয়ামের বিশেষত্ব হচ্ছে যে কারণ দেখা যায় যে যত সময় যায় মিউজিয়ামের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আস্তে আস্তে কিন্তু জমতে থাকে। এবার সেই কারণে একদম স্পেসিফিক্যালি আর্কিওলজিক্যাল মিউজিয়াম বা ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম এরকম ডিভিশন থাকে না। কিছু কিছু মিউজিয়াম থাকে যেখানেতে দেখা যায় যে সব ধরনের জিনিসই আছে, সেখানে আর্কিওলজিক্যাল জিনিসও আছে, কিছু আর্টও আছে, আবার দেখা যাচ্ছে সেখানে কিছু ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামের কিছু জিনিস রাখা আছে। ধরো আমি সাপোজ বললাম যে সেখানে হয়তো দেখা গেল যে কিছু ফসিল রাখা আছে সেখানেতে। তো সেই জন্য সব ধরনের জিনিসই যখন কোনো মিউজিয়ামের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় জেনারেল মিউজিয়াম। তো এখনকার ম্যাক্সিমাম মিউজিয়ামই হচ্ছে যেটা সেটা কিন্তু জেনারেল মিউজিয়াম। এবার আর একটা কনসেপ্ট মডার্ন এখনকার সময় এসছে যেটাকে বলা হয় ওয়েব মিউজিয়াম। সেটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত যে গুরুত্বপূর্ণ মিউজিয়ামগুলো রয়েছে সেই সব মিউজিয়ামেতে কিন্তু সব মানুষের পক্ষে যাওয়া কখনোই সম্ভব নয়। তো প্রত্যেকটা মিউজিয়ামেরই নিজস্ব কিন্তু ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে যদি যাওয়া হয় তাহলে সেই ওয়েবসাইটে গেলে সেই মিউজিয়ামের যে সমস্ত জিনিসগুলোকে সেখানে সংরক্ষণ করা হচ্ছে তার সম্পর্কে জানাও যায় এবং তাদের বিভিন্ন রকমের তাদের সম্পর্কে ডিটেল যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোকেও আমরা কিন্তু সবই পড়তে পারি। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখনকার যুগে, যেহেতু ইন্টারনেট এখন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই ধরনের জিনিস যখন কোনো ইন্টারনেটের থ্রু দিয়ে আমি কোনো মিউজিয়ামের সমস্ত তথ্যগুলোকে পাচ্ছি, তো সেই জিনিসটাকেই সেই কনসেপ্টটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ওয়েব মিউজিয়াম। এবার অ্যাকচুয়ালি দেখো যে মিউজিয়াম আমাদের মানে পৃথিবীর মধ্যে এবং ভারতের মধ্যে খুব উন্নত এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু মিউজিয়াম রয়েছে। তার মধ্যে দুটো আমরা অ্যাকচুয়ালি সারা গোটা পৃথিবীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ মিউজিয়ামের কথা যদি বলি তাহলে তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ক্যাপিটোলাইন মিউজিয়াম, আর সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম যেটা হচ্ছে লন্ডনে। এবং এটার সাথে সাথে যদি ভারতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ মিউজিয়ামের কথা বলা হয় তাহলে একটা রয়েছে কলকাতা মিউজিয়াম, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, সেটা হচ্ছে পাটনার শহরের মধ্যেতে রয়েছে। তাহলে এই মিউজিয়ামগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় রয়েছে এবং যেগুলো ট্যাক্সোনমিক স্টাডিজের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক সেরকমই দেখতে পাওয়া যায় যেমন মিউজিয়ামের একটা ইম্পর্টেন্স রয়েছে, সেরকমই আর একটা ইম্পর্টেন্স রয়েছে জুলজিক্যাল গার্ডেন, এবং যেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় জুলজিক্যাল পার্ক বা খুব সোজাভাবে যেটাকে আমরা বলি অ্যানিম্যাল জু।
অর্থাৎ যেখানেতে এই অ্যানিম্যাল জু যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের এক্সিটু কনজারভেশন, অর্থাৎ যখন কোনো একটা পরিবেশের মধ্যে যেখানেতে কিছু অ্যানিম্যাল ছিল, সেই পরিবেশটা যখন কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য হোক, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, বা হয়তো কোনো অ্যানথ্রোপোজেনিক কজ, অর্থাৎ আমাদের কোনো কাজের জন্য হয়তো সেখানেতে গাছপালা কেটে দেওয়া হয়েছে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তো তখন যদি দেখা যায় যে এই সব কাজের জন্য কখনো কোনো ফরেস্ট নষ্ট হয়ে গিয়ে থাকে, তখন ওখানকার প্রাণীগুলোকে নিয়ে এসে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে তাদেরকে সংরক্ষণ করা হয়। তো সেই জিনিসটাকেই বলা হয় অ্যাকচুয়ালি এক্সিটু কনজারভেশন। এবং জু যেটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ওয়ান টাইপ অফ এক্সিটু কনজারভেশন। এবার এখানে বিভিন্ন টাইপের অ্যাকচুয়ালি জু দেখতে পাওয়া যায়। যেমন একটাকে বলা হয় ওপেন রেঞ্জ জু। ওপেন রেঞ্জ জুতে যেটা করা হয় সেটা হচ্ছে একটা বড় অঞ্চলকে ঘিরে সেখানে প্রাণীগুলোকে ছেড়ে রেখে দেওয়া হয়, এবং সেখানে যখন কোনো মানুষজন ঘুরতে যায় তখন যেটা করা হয় সেটা হচ্ছে তাদেরকে গাড়ির মধ্যেতে বসিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, এবং তারা কিন্তু প্রাকৃতিক পরিবেশেতে যেভাবে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোকে সেইভাবেই তারা কিন্তু দেখতে পায়। এই ধরনের জুটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওপেন রেঞ্জ জু। সেকেন্ড হচ্ছে রোড সাইড জু। সেটা হচ্ছে যে রোড সাইড জু আমাদের এই দেশেতে তুলনামূলক কম দেখতে পাওয়া যায়। আফ্রিকা, যেখানেতে প্রচুর মানুষ অ্যাকচুয়ালি প্রাণী দেখতে যায়, সেই সমস্ত অঞ্চলে অ্যাকচুয়ালি দেখা যায় যে রাস্তার ধারেতে কিছু রোড সাইড জু থাকে, যেগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি, যেখানেতে ছোট ছোট জায়গা তৈরি করে সেখানে কিছু প্রাণীকে অ্যাকচুয়ালি কনজার্ভ করা হয়, সংরক্ষণ করা হয়। তো সেই সমস্ত জিনিসগুলোকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে রোড সাইড জু, যে রাস্তার ধারেতে ছোট ছোট প্রাইভেট অর্গানাইজেশনের থ্রু দিয়ে যখন কিছু প্রাণীকে সংরক্ষণ করা হয়। তো সেই রকম রোড সাইড জু বর্তমানে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু বিভিন্ন জায়গাতে প্রাণী সংরক্ষণ এবং যে এন্ডেঞ্জার্ড স্পিসিস যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় সেইগুলোকে যখন গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন আমরা এখন দেখি যে সার্কাসের মধ্যেতে কোনো অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ, মানে যেটাকে অ্যাকচুয়ালি বন্য প্রাণী যারা রয়েছে তাদেরকে যেমন ব্যবহার করা যায় না, ঠিক সেরকমই কোনো প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু চালু করা হয়েছে, এবং এখন কিন্তু রোড সাইড জু যেটা, সেটা কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় না। আর অন্যদিকে হচ্ছে সাফারি। সাফারি হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো ফরেস্ট, ধরো কোনো ক্ষেত্রে কোনো অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক আছে বা কোনো স্যাংচুয়ারি আছে বা কোনো রিজার্ভ ফরেস্ট আছে, তারই হয়তো কোনো একটা সাইডেতে কিছু প্রাণীকে নিয়ে এসে বিশেষভাবে তাদের কেয়ার নেওয়া হয়। হয়তো কোনো প্রাণী অসুস্থ, অথবা দেখা যাচ্ছে যে হয়তো ব্রিডিং সেন্টার, অর্থাৎ কৃত্রিমভাবে জীবগুলোকে সংখ্যায় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তখন দেখা যায় যে ওরকম কোনো বনভূমির একটা সাইডেতে, ফরেস্টের একটা সাইডেতে কিছু প্রাণীকে একটা ঘেরা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়, এবং সেই অঞ্চলগুলো দিয়ে দেখা হয় যে যখন বিভিন্ন মানুষজন ওই জঙ্গলগুলোতে ঘুরতে যায় তখন সেই রিজিয়নগুলো দিয়ে অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকেই তারা কিন্তু সমস্ত প্রাণীগুলোকে দেখে। তো সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সাফারি। তো এই সাফারির থ্রু দিয়েও এটাও এক ধরনের দেখো যে স্পিসিসকে চেনার একটা খুব ভালো উপায়, কারণ যখনই সাফারিতে যাওয়া হয় তখন সেখানেতে গাড়ির ড্রাইভারের সাথে সাথে একজন গাইড থাকে, যে সমস্ত প্রাণী যেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে তাদের সম্পর্কে একটা ডেসক্রিপশান তারা কিন্তু সবসময় দেয়, যার জন্য আমরা তাদের সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা কিন্তু জানতে পারি। এটা ছাড়াও আরও যেগুলো রয়েছে, একটা হচ্ছে পেটিং জু। যেমন দেখতে পাওয়া যায় যে অনেক দেশেতেই মানে বিভিন্ন প্রাণী বাড়ির মধ্যেতে প্রতিপালন করা বা যেটা পোষা বলা হয়, সেটা অনেক দেশেতেই দেখা যায় যে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তো সেই সমস্ত জায়গাতে দেখা যায় যে কিছু কিছু যেমন ছোট ছোট জায়গা তৈরি করা হয়, যে জায়গাতে প্রচুর রকম বাড়িতে পোষা যাবে এরকম প্রাণীগুলোকে এক জায়গায় রাখা হয় এবং তাদেরকে সংরক্ষণ করা হয়, তাদেরকে সংখ্যায় বাড়ানো হয়। এই ধরনের জুগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পেটিং জু। ঠিক সেরকমই দেখা যায় যে পাখির ক্ষেত্রে অনেক জায়গা আছে যেখানে পাখি সংরক্ষণ করা হচ্ছে, তো সেই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এভিয়ারি। তো পাখিরালয় যেটাকে অ্যাকচুয়ালি বাংলায় বলা হয়, যেমন আমাদের দেখা যায় যে কুলিক পাখিরালয় খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি মানে জায়গা যেখানে পাখিকে সংরক্ষণ করা হয়। এটা ছাড়াও আরও একটা কনসেপ্ট হচ্ছে অ্যানিম্যাল থিম পার্ক। অ্যানিম্যাল থিম পার্কে হচ্ছে যে যেমন ওয়ার্ল্ড ডিজনি, সেখানেতে কী করা হয় যে এখানে সিস্টেমটা এমনভাবে রাখা হয় যে
কোনো একটা জায়গা, বড় একটা অঞ্চল রয়েছে যেখানেতে থাকার জায়গা আছে, মানুষজন ওখানে গিয়ে থাকতে পারে, এবং সেখানেতে কিছু প্রাণী, যে প্রাণীগুলো মানুষের জন্য ক্ষতিকারক নয়, সেই রকম কিছু প্রাণীকে রাখা হয় যেগুলো মানুষের চারপাশেই ঘোরাঘুরি করছে, এবং তাদের সঙ্গে কিছু মানুষজন থাকে যাদের হেল্প নিয়ে ছোট বাচ্চারা তাদেরকে খাওয়াতে পারে বা তাদের সম্পর্কে অনেক তথ্য তারা জানতে পারে। তাহলে দেখা যায় যে এই ধরনের কনসেপ্ট থাকার জন্য অ্যাকচুয়ালি এটাও কিন্তু বিভিন্ন রকমের যে প্রাণীকে জানার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতে পারে, যেখানে বিশেষ করে ছোট ছেলেরা খুব বেশি ইন্টারেস্টেড হয় বিভিন্ন প্রাণী সম্পর্কে, এবং তাদের বিভিন্ন প্রাণী সম্পর্কে তারা অ্যাওয়ারও হয়, যেটা অ্যাকচুয়ালি তাদের জন্য খুব ভালো যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে তার কিন্তু একটা কনজারভেশন বা প্রাণীর প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়ার জন্য, জীবগুলোকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার তার একটা মাইন্ড সেট আপ তার দেহের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি কিন্তু ফরেস্ট, এই জুলজিক্যাল পার্ক বা যেটা জু বলা হয় তার মধ্যে আসছে। এবার জুলজিক্যাল গার্ডেন যখনই তৈরি করা হয় তখন বেশ কতগুলো জিনিসকে অ্যাকচুয়ালি মাথার মধ্যে রাখা হয়, যেমন অবজারভেশন, যে যখনই জুলজিক্যাল পার্ক তৈরি করা হয় তখন প্রত্যেকটা প্রাণী যাতে সাফিসিয়েন্ট পরিমাণে খাবার, বসবাসস্থল পায় সেদিকে তো সবসময় খেয়াল রাখা হয়। সেকেন্ড হচ্ছে স্পেস, যে প্রত্যেকের জন্য যাতে সাফিসিয়েন্ট জায়গা থাকে, কারণ অল্প জায়গার মধ্যে প্রচুর প্রাণীকে একসাথে রেখে দিলে তারা খাবারের জন্য নিজেদের মধ্যে কম্পিটিশান করে মারা যেতে পারে, সেই জন্য সাফিসিয়েন্ট স্পেস রাখতে হয়। ডায়েট চার্ট, যে তাদের খাবারের মধ্যেতে সব ধরনের তাদের অ্যাকচুয়ালি খাবার তাদেরকে খাওয়াতে হয় যাতে তাদের গ্রোথটা একদম স্বাভাবিক একটা জীবের মতোই সেখানে কিন্তু হয়। অন্যদিকে ট্রিটমেন্ট, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যায় তাহলে তাকে সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা রাখতে হয় যে কোনো একটা জুলজিক্যাল গার্ডেনের মধ্যে। হোর্ডিং বোর্ড, সেটা হচ্ছে যে কোনো প্রাণীকে যখনই কোনো জুয়েতে কোনো মানুষ অ্যাকচুয়ালি যায় সেখানে বিভিন্ন প্রাণীকে আলাদা আলাদা জায়গায় সংরক্ষণ করা হয়েছে, তো সেখানেতে সবসময় কি হয় যে কিছু হোর্ডিং বোর্ড লাগানো থাকে যেখানে ডিরেকশান দেওয়া থাকে যে কোন দিকে কোন প্রাণী আছে, এবং প্রাণীর কাছে যখন যাওয়া হয় তখন প্রাণীর অ্যাকচুয়ালি ডেসক্রিপশান সহ সেখানে কিন্তু কিছু বোর্ড লাগানো থাকে যেখান থেকে সেই প্রাণী সম্পর্কে আমরা জানতে পারি। এটা ছাড়াও দেখা যায় এক্সচেঞ্জ প্রোগ্রাম, বিভিন্ন যে জু আছে তারা কি করে বিভিন্ন দেশের মধ্যে প্রাণীর আদান প্রদান করে, যে কোনো এক দেশেতে যে প্রাণী, ধরো আমাদের ভারতে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার আছে সংখ্যায় অনেক বেশি, তো আমরা কি করতে পারি আমাদের দেশ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার অন্য দেশের জুয়েতে দিতে পারি এবং সেখানকার কোনো জীবকে আমাদের দেশেতে আনতে পারি। তো এরকম বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম করা হয়, এবং তার সাথে সাথে যখনই অ্যাকচুয়ালি জুলজিক্যাল গার্ডেন তৈরি করা হয় সেখানে লন অর্থাৎ হেঁটে যাওয়ার রাস্তা সেটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হয়, কারণ প্রত্যেকটা জায়গায় যেখানে প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়েছে তার চারপাশেতে যদি বেশ ভালো মতো রাস্তা না থাকে তাহলে কিন্তু আমরা প্রাণীগুলোকে খুব কাছ থেকে গিয়ে কখনোই দেখা সম্ভব হয় না। আর অবশ্যই সিকিউরিটি, যেটা অ্যাকচুয়ালি মানুষের জন্য এবং প্রাণীদের জন্য দুজনকার জন্যই কিন্তু সিকিউরিটি খুব দরকার, তো সেগুলোর ব্যাপারেও জুকে সবসময় নজর রাখতে হয়। এবার এই জু যখন তৈরি করা হচ্ছে সেই জুয়ের কিছু সিগনিফিকেন্স আছে, কিছু গুরুত্ব আছে। সেই গুরুত্বগুলো হলো, যেটা প্রথম এটা এক ধরনের এক্সিটো কনজারভেশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেকেন্ড হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এন্ডেঞ্জার্ড স্পিসিস, মানে যে স্পিসিসগুলো প্রায় অবলুপ্তির পথে, প্রাকৃতিক পরিবেশে তাদেরকে রাখলে হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি ওই জীব কটা মারা যায় তাহলে কিন্তু ওরা পরিবেশ থেকে বা পৃথিবী থেকে পুরোপুরি এক্সটিংক্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। অন্যদিকে বিভিন্ন জীবের তাদের যে থাকা বা তাদের খাওয়ার সম্পর্কে যে সমস্ত তথ্য সেগুলোকে নিয়ে রিসার্চ করা হয়, রিসার্চ প্রোগ্রাম চলে, তাদের ব্রিডিং সেন্টার তৈরি করা হয়। অন্যদিকে দেখা যায় বিভিন্ন এডুকেশনাল পারপাস, যে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটাকে ব্যবহার করা হয়, যেমন এই যে আমরা পড়ছি দেখো ট্যাক্সোনমিক স্টাডিজের জন্য আমরা জুলজিক্যাল গার্ডেনকে ইউজ করছি। অন্যদিকে অ্যাস্থেটিক বিউটি, যে নৈসর্গিক সৌন্দর্য যেটা বলে, যে দেখবে যে ছোটরা যখন ওখানেতে যায়, বা শুধু ছোটরা কেন বড়রাও যখন যায় তখন ওখানে বিভিন্ন প্রাণী দেখার পর তার নিজের মধ্যেতে একটা খুব ভালো ফিলিং তৈরি হয় এবং দেখা যায় তার নতুন করে আবার কাজ করার আগ্রহ তৈরি হয়, যে বরাবরের যে একঘেয়েমি সেটা বেশ কিছুটা কেটে যায়। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বিভিন্ন প্রাণীকে দেখা এবং তাদের যে বিহেভিয়ার সেগুলোকে লক্ষ্য করে দেখা যায় আমাদের খুব আনন্দও হয়।
তো এটা একটা মানে এন্টারটেনমেন্টেরও জায়গা। আর অন্যদিকে মাস কনসাসনেস, যেটা হচ্ছে যে যখনই আমরা বিভিন্ন প্রাণী সম্পর্কে জানি এবং তারা অবলুপ্তির পথে এগুলো সম্পর্কে যখন জানতে পারছি, তখন অবশ্যই দেখা একটা সচেতনতা তৈরি হচ্ছে, এবং সেই সচেতনতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে জীব সংরক্ষণের কাজের জন্য। ঠিক সেরকমই অনেক জায়গাতে দেখা যায় যে জলজ জীবগুলোকে সংরক্ষণ করার জন্য অ্যাকোরিয়াম তৈরি করা হয়, এবং অ্যাকোরিয়াম যেগুলো তৈরি করা হয় সেগুলো কাঁচ বা অ্যাক্রিলিক প্লাস্টিক দিয়ে অ্যাকচুয়ালি বড় বড় কন্টেনার তৈরি করে সেখানে জীবগুলোকে সংরক্ষণ করা হয়। এবং অনেক জায়গাতেই দেখা যায় যে সমুদ্রের নিচেতে টানেল তৈরি করা হয় এবং ওই অ্যাক্রিলিক প্লাস্টিক সেখানেতে ইউজ করা হয়, এবং সেখানেতে সমুদ্রের নিচে বিভিন্ন প্রাণীগুলোকে আমরা কিন্তু দেখতে পাই। এবং অনেক জায়গাতে আবার বড় বড় ট্যাঙ্ক বা অ্যাকোরিয়াম তৈরি করে সেখানে বিভিন্ন ক্যাটেগরির মাছকে আলাদা আলাদা জায়গাতে সেখানে প্রিজার্ভ করে সেখানে কিন্তু রাখা হয়। তো এরকম টাইপের বিভিন্ন কাজ অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামে করা হয়, এবং সেখানে যেটা হয় সেটা হচ্ছে জলজ বিভিন্ন প্রাণী বা অ্যাকোয়াটিক অর্গানিজম, তাদের সম্পর্কে আমরা কিন্তু একটা কনসেপ্ট এখানেতে পাই। অন্যদিকে দেখো, যেমন অ্যানিম্যালের ক্ষেত্রে যে অ্যানিম্যাল জু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে বিভিন্ন স্পিসিস আইডেন্টিফিকেশনের জন্য, ঠিক সেরকমই যখন কোনো প্লান্ট আইডেন্টিফিকেশনের কথা বলা হয় সেখানকার খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হার্বেরিয়াম। হার্বেরিয়াম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের স্পিসিসের অ্যাকচুয়ালি প্ল্যান্ট পার্টকে যেটা করা হয় সেটা হচ্ছে মানে সেটাকে কাগজের মধ্যে রেখে বা ব্লটিং পেপারের মধ্যে রেখে সেটাকে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নিলে দেখা যায় যে সেটাকে যদি ডিহাইড্রেট করে দেওয়া হয়, জলীয় অংশটাকে তার যদি বার করে দেওয়া হয়, তাহলে সেটা অনেক দিন ধরে ওটা কিন্তু ওইভাবেই থেকে যেতে পারে। এবং সেখানেতে সেগুলোকে কাগজের মধ্যে চিটিয়ে রাখা হয় এবং তাদের যে ক্যারেক্টার্স সেগুলোকে নোট ডাউন করে রাখা হয়, লিখে রাখা হয়। তাহলে দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা তথ্য সেটা দীর্ঘস্থায়ীভাবে সেটাকে সঞ্চয় করে রাখা আমাদের পক্ষে সম্ভব হয়। তো এই জিনিসটাকেই বলা হয় হার্বেরিয়াম। এবার হার্বেরিয়ামের যখন সিড প্রিপারেশনের কথা আসে যে কীভাবে এই হার্বেরিয়ামের এই পাতাগুলো আমরা তৈরি করব, তো এটার কনসেপ্ট কিন্তু অনেক প্রাচীনকাল থেকে দেখবে বলা হয় যে ডারউইন। তো যখন এরা অনেক প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে ঘুরতে যেত, তখন সেখান থেকে যে উদ্ভিদ এবং প্রাণী তারা পেত, যেমন অ্যাকচুয়ালি চার্লস ডারউইন বিগল অভিযানে গেছিল আমরা জানি। তো সেখান থেকে অ্যাকচুয়ালি যে সমস্ত উদ্ভিদ বা প্ল্যান্ট তারা সে নতুন দেখেছিল, সেগুলোর ছোট ছোট পার্ট কেটে সেগুলোকে খাতার মধ্যে রেখে সেগুলোকে শুকিয়ে অ্যাকচুয়ালি চিটিয়ে নিয়েছিল খাতার মধ্যে, এবং তার সম্পর্কে সমস্ত ডেসক্রিপশান সেগুলো খাতার মধ্যে লিখত। অ্যাকচুয়ালি এই ধরনের জায়গা থেকে কিন্তু আইডেন্টিফিকেশানের যে কনসেপ্টটা সেটা কিন্তু আসা, এবং তখন থেকেই যে প্ল্যান্ট পার্টকে শুকিয়ে যে খাতার মধ্যে রাখলে সেটা অনেক দিন ধরে থেকে যায় সেই কনসেপ্টটা আসা, এবং সেটাকেই আরও সায়েন্টিফিক্যালি ইমপ্রুভ করে সেইটা থেকেই তৈরি করা হয় সেটা হচ্ছে হার্বেরিয়াম। যে আলাদা আলাদা পেজের মধ্যেতে মোটামুটি দেখতে পাওয়া যায় যে ওই 30 সেমি বাই 45 সেন্টিমিটার এই সাইজের পেজের মধ্যেতে অ্যাকচুয়ালি ওই প্ল্যান্টগুলোকে আলাদা আলাদাভাবে সেটাকে মানে শুকিয়ে সেগুলোকে চিটিয়ে রাখা হয়, এবং তার সাথে সাথে তাদের সম্পর্কে যে সমস্ত ডেসক্রিপশান এবং তাদের যে সায়েন্টিফিক নেম সেগুলোকে সমস্ত লিখে রাখা হয়, এবং সেটা দীর্ঘদিন ধরে কিন্তু থেকে যাবে, এবং এটা অ্যাকচুয়ালি জেনারেশান আফটার জেনারেশান এই সমস্ত উদ্ভিদ প্রাণীর সম্পর্কে তারা কিন্তু জানতে সক্ষম হবে। এবার যখনই হার্বেরিয়াম তৈরি করা হয় সবার প্রথম যেটা করে সেটা হচ্ছে যে প্ল্যান্টের কোনো একটা ছোটো পার্টকে কেটে নেওয়া হয়, বা অনেক সময় দেখা হয় যে ছোট কোনো প্ল্যান্টকেই অ্যাকচুয়ালি গোটাটাকেই কাগজের মধ্যে অ্যাকচুয়ালি শুকিয়ে সেটাকে প্রিজার্ভ করা যেতে পারে। তবে যখনই কোনো প্ল্যান্ট পার্টকে চুজ করা হয় সবসময় দেখা হয় যে এমন পার্টকেই নেওয়া হয় যেখানেতে পাতা মানে ম্যাক্সিমাম প্ল্যান্ট পার্ট থাকে, যাতে পাতা, রুট, স্টেম এবং তার সাথে সাথে লিফ, ফ্লাওয়ার এই সমস্ত পার্টগুলো যেন থাকে। তাহলে তাদের একটা কমপ্লিট হার্বেরিয়াম সিড তৈরি হলে তাদের সবকটা জিনিস সম্পর্কেই একটা কনসেপ্ট পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে ওই সমস্ত পাতাগুলোকে নিয়ে বা ওই প্ল্যান্ট পার্টগুলোকে নিয়ে কাগজের মধ্যেতে রাখা হয়। এবার সেটা নর্মাল খবরের কাগজেও রাখা যেতে পারে, বা ব্লটিং পেপারে রাখলে সবথেকে ভালো হয়, কারণ ব্লটিং পেপারে জল খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি বাইরেতে টেনে নেয়। তো সেগুলোকে চাপা দিয়ে অ্যাকচুয়ালি সেটাকে রেখে দেওয়া হয়। এবার দেখা যায় যে অ্যাকচুয়ালি ব্লটিং পেপারের মধ্যে এই পাতাগুলো বা প্ল্যান্টের ওই পার্টগুলোকে রেখে
তার উপরেতে ভারী ওয়েট চাপিয়ে দেওয়া হয়, বই বা কিছু দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় তার থেকে জল যেটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসে। এবার যদি কোনো সময় দেখা যায় যে এমন কোনো গাছ হয় যার মধ্যেতে জল খুব বেশি আছে, যেমন স্যাকুলেন্ট প্ল্যান্ট মানে যেগুলো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হয়, তার পাতার মধ্যে দেখা যায় প্রচুর জল থাকে, বা কোনো ফল যদি হয় সেখানকার মধ্যে প্রচুর জল থাকে, তো সেই পার্টগুলোকে কিন্তু এইভাবে কখনোই জল বার করা সম্ভব নয়। তো সেইগুলোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যালকোহলের একটা মিশ্রণ তৈরি করা, মিক্সচার তৈরি করা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় শর্টে FAA সলিউশন। তো সেটা 5:5:90 এই রেশিওতে মোটামুটি তাদের মেশানো হয়, এবং তার মধ্যেতে যদি ওই ফলটা বা ওই জলীয় অংশ যেটা অ্যাকচুয়ালি স্যাকুলেন্ট প্ল্যান্ট যেগুলো রয়েছে তার পাতাগুলোকে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এটা কিন্তু ডিহাইড্রেট করে দেয়, অর্থাৎ সেখান থেকে জলটাকে টেনে বার করে নেয়। এবং তারপর দেখা যায় অনেক সময় ড্রায়ার, অর্থাৎ গরম মানে অ্যাকচুয়ালি বাতাস পাঠিয়ে সেগুলো সেই পার্টগুলোকে শুকিয়েও অনেক সময় আমরা সেই প্ল্যান্ট পার্টটাকে ড্রাই করে নিতে পারি। এবং তারপর যেটা করা হয় সেটা হচ্ছে আঠার সাহায্যে বা কাগজের সাহায্যে বা সেলোটেপের সাহায্যে অ্যাকচুয়ালি হার্বেরিয়াম সিড, ওই যেটা আমরা একটু আগে দেখলাম 30 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, তার মধ্যেতে ওটাকে চিটিয়ে রেখে দেওয়া হয়। এবং তার সাথে সাথে হার্বেরিয়াম সিটের নিচেতে ওই হার্বেরিয়াম সম্পর্কে ডেসক্রিপশন, তার সম্পর্কে বর্ণনা যেগুলো সেগুলোকেও কিন্তু লিখে দেওয়া হয়, যাতে অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রেও কোনো সময় কোনো মানুষ ওই সিটটাকে দেখে তখন তার সম্পর্কে সমস্ত একটা কমপ্লিট তথ্য যেন তার কাছে চলে আসে। এবার যেটা করা হয় যে এরপর অ্যাকচুয়ালি যে বিভিন্ন প্ল্যান্ট যে ফ্যামিলি, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের যে অ্যাকচুয়ালি গ্রুপ আছে, যে তারা কোন টাইপের প্ল্যান্ট, সেটা মেডিসিনাল প্ল্যান্ট না সেটা কোনো খাবার তৈরি করার জন্য সেটা প্ল্যান্ট, নাকি ওটা কোনো অ্যাকচুয়ালি হার্মফুল প্ল্যান্ট, তার উপরে যে ক্যাটেগরাইজ করা হয় সেই হিসেবে ওদেরকে সাজানো হয়, এবং নামগুলো সায়েন্টিফিক নেমের অ্যালফাবেটিক অর্ডার হিসেবে তাদেরকে সাজিয়ে নেওয়া হয়। এবং সাজিয়ে নেওয়ার পর যেটা করা হয় সেটা হচ্ছে ওগুলোকে বাইন্ডিং করে বইয়ের মতো তৈরি করে দেওয়া হয়। তো সেইখান থেকে বই বা বইয়ের মতো তৈরি করা হয়, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বুক প্রিপারেশান। তো এইভাবেই অ্যাকচুয়ালি হার্বেরিয়াম সিড যেগুলো, সেই হার্বেরিয়াম সিডগুলো তৈরি করা হয়। এবং হার্বেরিয়াম সিডগুলো তৈরি করার পরে যেমন দেখো শর্ট করা হচ্ছে, যে সাজানো হচ্ছে হার্বেরিয়াম সিড, এবং বুক ফর্ম করে সেটাকে অ্যাকচুয়ালি ঠান্ডা কোনো ঘর যেখানেতে ময়েশ্চার খুব কম, কারণ ময়েশ্চার থাকলে যে কোনো অ্যাকচুয়ালি মানে অর্গ্যানিক মেটেরিয়াল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে সেখানে এমন কোনো একটা ঘরের মধ্যেতে রাখা হয় যে ঘরের টেম্পারেচার একটু কম্পারেটিভলি কম, এবং যেখানেতে ধুলো বা ময়েশ্চার সেটা অনেকটা কম, তাহলে সেখানে দেখা যায় যে এগুলো অনেক বেশি দিন অ্যাকচুয়ালি রাখা সম্ভব হয়। তো সেখানেতে ওরকম বিভিন্ন প্ল্যান্টের পার্টগুলোকে যে ওখানেতে হার্বেরিয়াম তৈরি করা হয়েছে সেগুলোকে নিয়ে সেগুলোকে সব পরপর সাজিয়ে বুক ফর্ম করে সেগুলোকে স্টোর করা হয়, এবং সেখান থেকেই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন মানুষজন ওটার থেকে আমরা সুবিধা পাই। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পেজগুলোর মধ্যেতে ওই কাগজ মানে কাগজগুলোর ওপরেতে যখন ওই প্ল্যান্ট পার্টগুলো চেটানো হয় তখন কাগজগুলো অনেক সময় বেন্ড করে যায়, তো সেখানেতে কিছু প্রেসার ইউজ করা হয়। তো সেখানেতে এরকম কাঠের ব্লক থাকে যার মধ্যে পেপারগুলোকে দিয়ে খুব টাইট করে বেঁধে তার ওপর ওয়েট চাপিয়ে রেখে দেওয়া হয়, তাতে দেখা যায় আস্তে আস্তে ওই পেজ যেগুলো বেন্ড হয়ে গেছিলো বা কার্ভ হয়ে গেছিলো আঠা দিয়ে চেটানোর জন্য সেগুলো আবার কিন্তু সেটা স্ট্রেট হয়ে যায়। মানে ইস্ত্রি যেরকম কাজ করে ঠিক সেই রকমই এখানেও কিন্তু কাজটা হয়। আয়রন দিয়ে যেমন আমরা প্রেস করে জামার গুলোকে সোজা করি বা প্যান্টের যে ভাঁজগুলো থাকে সেগুলোকে সোজা করে দিয়ে এখানেও ঠিক ওই রকম টাইপেরই কাজটা কিন্তু করা হয়। তো সেরকমই দেখা যায় যে ইন্ডিয়া গভর্নমেন্টের সেখানে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেটিক চেঞ্জ এই অর্গানাইজেশন বিভিন্ন জায়গাতে এরকম হার্বেরিয়াম কালেক্ট করে। এবং আমাদের যদি বলা হয় যে আমাদের কলকাতাতেও কিন্তু বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম বলে একটা অর্গানাইজেশন আছে, যেখানেতে এরকম প্রচুর পরিমাণে হার্বেরিয়াম সিড, যেখানেতে দেশি এবং বিদেশি প্রচুর গাছের সেখানে সমস্ত তথ্য ওখানে কিন্তু প্রিজার্ভ করা আছে। এবং যখনই আমরা কোনো উদ্ভিদ সম্পর্কে জানতে যাব তাহলে আমরা কিন্তু যদি হার্বেরিয়াম ভিজিট করি তাহলে কিন্তু প্রচুর উদ্ভিদ প্রাণী সম্পর্কে আমরা ওখানে জানতে পারবো। তাহলে এটাও দেখো ট্যাক্সোনমিক স্টাডিজের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক সেরকমই আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, কারণ হার্বেরিয়ামে যে প্ল্যান্ট পার্টগুলো দেখি সেগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি ডেড, অর্থাৎ মৃত।
কারণ যখনই গাছের পাতাটাকে নিয়ে আমরা ওইভাবে ডিহাইড্রেট করে শুকিয়ে ওটাকে কাগজের মধ্যে চিটিয়ে রাখছি, তার মানে ওটা মৃত উদ্ভিদ। কিন্তু যদি আমরা চাই যে কোনো সময় কোনো সজীব উদ্ভিদকে দেখতে, তাহলে আমাদের যেটা যেতে হয় সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে যেতে হবে। এবার বোটানিক্যাল গার্ডেনেতে কি করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে উদ্ভিদগুলোকে এনে সেখানেতে সংরক্ষণ করা হয়। এবার সবার প্রথম এই ধরনের কনসেপ্ট, যে অ্যাকচুয়ালি জু তৈরি করার কথাই বলা হোক বা বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদের কথা বলা হোক, এটার কনসেপ্ট সবার প্রথম কিন্তু ইটালিতে আসে। এবং মানে জানা যায় যে ইটালিতে পাডুয়া বলে একটা অঞ্চলেতে সবার প্রথম এই ধরনের কনজারভেশনের কনসেপ্টটা কিন্তু ছিল। এবার এই বোটানিক্যাল গার্ডেনের কথা যখনই আমরা বলি, তো বোটানিক্যাল গার্ডেন সবার প্রথম দেখো এর যে ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স রয়েছে, সেটা হচ্ছে এটা উদ্ভিদের একটা এক্সিটু কনজারভেশন। সেকেন্ড হচ্ছে যেটা, এটা এক ধরনের জার্ম প্লাজম কনজারভেশন। জার্ম প্লাজম মানে হচ্ছে সিড, বীজ সংরক্ষণের একটা পদ্ধতি। অন্যদিকে সিড এক্সচেঞ্জ প্রোগ্রাম। অ্যাকচুয়ালি কী হয়, বিভিন্ন দেশ নিজেদের মধ্যে তারা কিন্তু সিড এক্সচেঞ্জ করে, তারা বীজের আদান প্রদান তারা কিন্তু করে থাকে। এবং আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে হারবেরিয়াম, যে বোটানিক্যাল গার্ডেন থেকেও হারবেরিয়াম প্রিপেয়ার করা যেতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানেই বোটানিক্যাল গার্ডেন থাকে, সেই বোটানিক্যাল গার্ডেনের সাথেই কিন্তু একটা হারবেরিয়াম তাদের কিন্তু সেন্টার থাকে সবসময়। এবার বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন টাইপের হয়। যদি কোনো সময় দেখা যায় যে ট্রিজ বা কাষ্ঠল উদ্ভিদের যে বোটানিক্যাল গার্ডেন, সেটাকে বলা হয় আরবোরেটাম। যদি দেখা যায় যে অর্কিড নিয়ে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় অর্কিডেরিয়াম। ঠিক একই রকমভাবে যদি কোনো সময় দেখা যায় বাঁশ গাছের কোনো বোটানিক্যাল গার্ডেন হয়, কারণ দেখতে পাওয়া যায় যে বাঁশের প্রচুর রকম ভ্যারাইটি আছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চল যেমন অ্যাকচুয়ালি যে অরুণাচল প্রদেশ, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায়, বা সিকিম, এখানেতে প্রচুর রকম বাঁশের ভ্যারাইটি আছে এবং বেশ কিছু রকমকে খাবার হিসেবেও খাওয়া হয়, যে ওখানকার স্থানীয় মানুষরা খাবার হিসেবে তারা কিন্তু গ্রহণ করে। তো এই রকম যখন ওই বাঁশের অ্যাকচুয়ালি কোনো বোটানিক্যাল গার্ডেন হয়, তখন সেটাকে বলা হয় ব্যাম্বু সেটাম। ঠিক সেরকমই যদি কোনো সময় দেখা যায় যে পাইন গাছ মানে হচ্ছে অ্যাকচুয়ালি জিমনোস্পার্ম, যেটাকে বলা হয় যে ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্মের যখন কোনো বোটানিক্যাল গার্ডেন হয়, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পাইন। এটা আর অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বাইরেকার দেশের যেখান থেকে গাছটা আনা হচ্ছে, সেই অঞ্চলের এনভায়রনমেন্টের সাথে যেখানেতে গাছটাকে রাখা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, সেই এনভায়রনমেন্টটা অনেকটা যদি আলাদা হয়, তখন দেখা যায় কাঁচের ঘর তৈরি করা হয়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্রিন হাউস, এবং তার ভেতরেতে অ্যাকচুয়ালি গাছগুলোকে সংরক্ষণ করা হয়। তো সেই জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে গ্রিন হাউস, যেখানেতে আমরা জানি যে অন্য দেশের অ্যাকচুয়ালি বিভিন্ন উদ্ভিদকে সেখানেতে সংরক্ষণ করা হয়। এবং বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনেতে গ্রিন হাউস কিন্তু থাকে এবং সেখানে উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়। তাহলে এইটাই হচ্ছে বিভিন্ন পদ্ধতি। এটা ছাড়াও দেখো আরও একটা পদ্ধতি রয়েছে, যেটা মডার্ন বা অ্যাডভান্স একটা পদ্ধতির মধ্যে পড়ে। এটাও এক ধরনের এক্সিটু কনজারভেশন, সেটা হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন। ক্রায়োপ্রিজারভেশন হচ্ছে যে যখন প্ল্যান্ট বা অ্যানিম্যালের কোনো একটা পার্টকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেতে যখন প্রিজার্ভ করা হয়, তখন সেটাকে বলা হয় ক্রায়োপ্রিজারভেশন। এবং ক্রায়োপ্রিজারভেশনেতে কি করা হয়, সেটা হচ্ছে স্টিলের কন্টেনারের মধ্যেতে লিকুইড নাইট্রোজেনে অ্যাকচুয়ালি জিনিসকে প্রিজার্ভ করা হয়। এবং সেক্ষেত্রে কি হয়, যে কোনোভাবেই কিন্তু যে স্পেসিমেনটা ওখানে প্রিজার্ভ করা হচ্ছে তার কোনো অল্টারেশন হয় না, ঠিক যেভাবে ওটাকে রেখে দেওয়া হয়, ওটা কিন্তু বছরের পর বছর একইভাবে ওটা কিন্তু আনঅল্টার্ড কন্ডিশনে থেকে যায়। এবং এখান থেকেই যেটা করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন জীবের ডিএনএ এইভাবে প্রিজার্ভ করা হয়, সেটাকে বলা হয় জিন ব্যাংক, ওই কনসেপ্টটাকে। কারণটা যেহেতু অ্যাকচুয়ালি স্টোর থাকছে, সেই জন্যই ব্যাংক কথাটা ইউজ করা হয়। ঠিক সেরকমই দেখতে পাওয়া যায় অনেক সময় অনেক প্রাণীর দেহের কোষকে ওর মধ্যে রেখে দেওয়া হয়। যেমন দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে জাইগোটিক সেলকে সেটা রেখে দেওয়া হয়, যেটা এখনকার বিভিন্ন ট্রিটমেন্টে ইউজ করা হয় বিভিন্ন ডিজিজের। তো সেই রকম ক্ষেত্রে সেগুলোকে বলা হয় এমব্রিয়নিক স্টেম সেল প্রিজার্ভেশন। তো এইরকম এমব্রিয়নিক স্টেম সেল মানে হচ্ছে একদম ভ্রূণ অবস্থায় আমাদের দেহের যে কোষগুলো থাকে সেগুলোকে অনেক সময় প্রিজার্ভ করা হয়। এবং সেটা শুধুমাত্র যে
প্রাণীর ক্ষেত্রে বলতে মানুষেরই করা হয় এমন নয়, এটা বিভিন্ন প্রাণী যেগুলো প্রায় এক্সটিংক্টের পথে, বাঘ, হরিণ, মানে যে সমস্ত স্পিসিসগুলো এক্সটিংক্টের পথে সেগুলোর সমস্তই কিন্তু এরকম এমব্রিয়নিক স্টেম সেল প্রিজার্ভ করে রাখা আছে, যাতে ভবিষ্যতে যদি কোনোদিনও এরা অবলুপ্ত হয়ে যায় তাহলে এই স্টেম সেলগুলোকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে আবার কিন্তু এই প্রাণীগুলোকে আমরা তৈরি করতে পারবো। তো সেগুলোই এর গুরুত্ব। এবং ক্রায়োপ্রিজার্ভেশনের মধ্যেতেই এরকমই দেখতে পাওয়া যায় যে বিভিন্ন প্রাণীর যখন ডিম্বাণু বা এগ যেটাকে বলা হয় সেটাকে প্রিজার্ভ করা হয়, তখন সেই কনসেপ্টটাকেই বলা হয় ওভা ব্যাংক। বা অনেক সময় স্পার্মকেও এইভাবে অ্যাকচুয়ালি প্রিজার্ভ করা হয়, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পার্ম ব্যাংক। আর যখন কোনো উদ্ভিদের বীজকে এইভাবে প্রিজার্ভ করা হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে সিড ব্যাংক। তাহলে এইভাবে প্রিজার্ভ করা হয়। এবার যখন কোনো প্রাণী অবলুপ্ত হয়ে যায় তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভা ব্যাংক এবং স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম ওভা নেওয়া হয় এবং তাদেরকে আর্টিফিশিয়ালি মাইক্রোস্কোপের তলায় মাইক্রো ইঞ্জেকশনের মাধ্যমে, এইটা মাইক্রো ইঞ্জেকশন আর এইটা হচ্ছে ওভা সেল, এই ওভার ভেতরে স্পার্মটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং আর্টিফিশিয়ালি তাদেরকে ফার্টিলাইজড করা হয় এবং এই ফার্টিলাইজেশন প্রসেসটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রিও ট্রান্সপ্লান্ট। এইভাবে কি করা হয়, একে ফার্টিলাইজড করা হয় এবং কোনো একজন ফিমেল ইন্ডিভিজুয়ালের দেহের মধ্যে, অর্থাৎ যদি কোনো সময় দেখা যায় যে বাঘের স্পার্ম আর বাঘের ওভা নেওয়া হয়েছে, সেখান থেকে ইনভিট্রো ফার্টিলাইজেশন করার পর কোনো ফিমেল অ্যাকচুয়ালি বাঘের দেহের ভেতরে ইউটেরাস, কারণ ইউটেরাসের মধ্যে ইউটেরাস বা জরায়ু যেটা বলা হয় সেখানেই চাইল্ড গ্রো করে, সেখানেতে ওই অ্যাকচুয়ালি জাইগোটটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং সেখানে তাকে গ্রো করানো হয় এবং যার দেহেতে ওই নতুন চাইল্ডটা গ্রো করবে তাকেই অ্যাকচুয়ালি বলা হয় সারোগেট মাদার। তাহলে এই হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কনসেপ্ট। তাহলে এগুলোই হচ্ছে ওভা ব্যাংক, স্পার্ম ব্যাংক, সিড ব্যাংক এবং তার সাথে সাথে আরও দুটো কনসেপ্টের কথা আমরা পড়লাম এখানে, সেটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং সারোগেট মাদার। তাহলে এই কনসেপ্টগুলো সবই কিন্তু দেখো ট্যাক্সোনমিক স্টাডিজের জন্য আমাদের কাজে লাগছে।